ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন দীর্ঘ 5 বছর অতিক্রান্ত আজকের ভাবনা তার নিজস্ব ছন্দে, নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি জগতে এটা অবশ্যই একটা অন্য ধরনের অনুষ্ঠান, যা আপনাদের মনকে সবসময় এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট করে রেখেছে। এটা অবশ্যই আমাদের গর্বের বিষয় এবং চ্যানেল ভিশনের পক্ষেও এটা গর্বের বিষয়। তো আজ আমাদের অনুষ্ঠান নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখছেনই, জানেনই। গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা এমন কিছু বিষয় নেই যে এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে পাওয়া যায় না। একটি বিষয়কে কেন্দ্র করে এই অনুষ্ঠান নয়। আজ আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক যোগ দিবস। আর আজকাল তো বুঝতেই পারছেন, আর কেউ তো এমনি পৃথিবীতে বিয়োগ করতে আসে না, সবাই যোগ করতেই আসে। তো সুতরাং এই যোগ কথাটার মানে যেমন ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিশ্বর সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। কি ভুল বলছি না তো? আমার বাঁদিকে আজকে আমাদের অতিথি সৌরভ চট্টোপাধ্যায়। নমস্কার। বিশিষ্ট যোগ শিক্ষক। বহু মানুষ ওনার কাছে যোগের ব্যাপারে তালিম নেন এবং পশ্চিমবঙ্গের এই যোগাসনের ব্যাপারে, যোগের বিভিন্ন বিষয়ে এবং যোগ দিয়ে নানা রকম রোগকে দূরে ঠেলা, অনেক কিছুতেই ওনার বিশেষ ভূমিকা বা পারদর্শিতা রয়েছে। যাক, আমরা আজকে সৌরভ বাবুর কাছে প্রথম প্রশ্নে যাব। যে প্রশ্ন বলতে এটাই যে এই যে যোগকে নিয়ে সারা বিশ্ব এত একটা আলোড়ন, একটা যেটা নিয়ে বেশ সারা পৃথিবীতে একটা মানে যোগের প্রতি একটা মোহ, এটা কেন? এখন নতুন করে যোগের প্রতি এরকম মোহ তৈরি হয়েছে, কিন্তু আসলে যত ভোগ বাড়বে তত যোগ বাড়বে, একটা কথাই আছে। কেন যোগ কি মানুষকে একমাত্র এই ভোগের থেকে মুক্তি দিতে পারে। ভোগ একটা করতে করতে তার একটা সার্টেন লিমিটেশন আছে, তারপর তাকে যোগে আসতেই হবে। মানে যোগ শব্দটার এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে, যার মানে হচ্ছে যুক্ত হওয়া। যুক্ত হওয়া মানে প্রকৃতির সাথে আমাদের নিজ যুক্ত হওয়া, শরীরের সাথে মনের যোগ, আত্মার সাথে মনের যোগ, শরীরের যোগ। তাই এই যে যোগ, এই যোগটা আমরা একদম মাতৃগর্ভ থেকেই করে আসছি। তাই যোগ ছেড়ে আমরা কখনোই ছিলাম না। তার কারণ আমরা যখন মাতৃগর্ভে রয়েছি সেটাকে বলি আমরা গর্ভাসন, আর যখন মারা যাচ্ছি তখন আমরা বলি শবাসন। এই শবাসনটাকেও আমরা সবাই জানি, ও শবাসনে শুয়ে রয়েছে, মানে শবের মতো শুয়ে রয়েছে। তাহলে আমাদের পুরো জীবনটাই যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তা সেই যোগকেই একটা আলাদা করে অন্যরকম উত্তরণে নিয়ে যাওয়া, তাকে সেলিব্রেট করা। হ্যাঁ, তো সেটাই বিশ্ব যোগ দিবসের লক্ষ্য। এবছরের বিশ্ব যোগ দিবসের যেটা লক্ষ্য সেটা হচ্ছে নিজের উন্নতি, তার সাথে সাথে সমাজের উন্নতি। নিজের উন্নতি যদি আমি করতে না পারি, আমি সমাজকে কি শিক্ষা দেব? তাই এবারের যোগের পুরো 10তম যে আন্তর্জাতিক যোগ দিবস, তার পুরো লক্ষ্যটাই হচ্ছে নিজের উন্নতি, সাথে সাথে সমাজের উন্নতি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসে যায় যে 10তম, অর্থাৎ তার মানে সম্ভবত বলছেন 2014 কি 15 থেকে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি পেয়েছে। তার আগে এটা দশম আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে কি এরকম কোনো কিছু দেখা হতো যে জাতীয় স্তরে বা এরকম ব্যাপার ছিল না? আন্তর্জাতিক দিয়ে সূচনা, আন্তর্জাতিক দিয়ে সূচনা প্রায় 188টা দেশ, এখন হয়তো আরো একটি বেড়েছে, দেশ একসাথেই যোগ করছে এবং যোগটাকে বুঝেছে যে এটা কোনো রকম কোনো ধর্মের সাথে এর সাথে যুক্ত নয়। যোগ একটা চিরন্তন, চিরন্তন প্রবহমান
দীর্ঘদিন ধরে সরে আসছে, চলে আসছে এবং একদম সনাতন যুগ থেকে সেইটা ছিল, আছে এবং থাকবে। আলাদা করে কোনো রকম কোনো ধর্মের সাথে এটা কোনো যোগ নেই, এটা যোগ নিজেই একটা ধর্ম। আচ্ছা, এবার ধর্ম থেকেও বড় কথা হচ্ছে তো কর্ম। অবশ্যই। তো স্বামীজি তো বলতেন যে কর্মই ধর্ম। তো এই যোগ থেকে মানুষ যে এই যোগের মধ্য দিয়ে মানুষের উপকার কি হচ্ছে? আপনি তো যোগের একজন চিকিৎসক, হ্যাঁ, আপনি তো যোগকে নিয়ে অনেক কিছু ভাবেন বা করে চলেছেন, সমাজের অনেক কাজ করছেন, মানুষের উপকারে আসছে সেগুলো। তো এইটা মানুষের উপকারে কি কি ভাবে আসছে কিছু কথা যদি বলেন আজকের দিনে, কারণ মানুষ এটা তো শুনতে চাইবে, আজকের দিনটা তো সেই জন্যই। অবশ্যই। যেমন প্রথম কথা বলি, এই সময় বেশিরভাগ মানুষই খুব অস্থির, অতিরিক্ত অস্থির, সবসময় একটা অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, এই কথাগুলো আমাদের একদম সবার মনে মনে, সবার মুখে মুখে। কিন্তু এই অ্যাংজাইটি, স্ট্রেস, এই টেনশন এগুলো আসছে কোত্থেকে? অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছি, অতিরিক্ত ভোগ করার বাসনা, যা আমাদের ক্ষমতা, তার ক্ষমতার বাইরে গিয়ে ভাবছি, ক্ষমতার বাইরে সেটাকে নেওয়ার চেষ্টা করছি, সেই থেকে এই জিনিসগুলো আসছে। কিন্তু এই মানসিক চাপকে পুরোপুরি সরাতে সক্ষম হচ্ছে যোগের এই প্র্যাকটিস, যোগ, এবং তার সাথে প্রাকৃতিক চিকিৎসাও আছে অবশ্যই। তা এই প্র্যাকটিস পুরোপুরিভাবে এগুলোকে কমানোতে সক্ষম। এছাড়া যেটা সম্ভব হচ্ছে, শারীরিকভাবে যেমন মজবুত করে যোগ, মানসিকভাবে মজবুত করে এবং বৌদ্ধিকভাবে মানুষকে অনেক বেশি সে আপনার যোগের ওপরের স্তরে উন্নীত করে, যেটা আমরা স্পিরিচুয়ালিটি বলি, আধ্যাত্মিক ব্যাপার, সেটা আমরা একটু পরে আসছি। কিন্তু আমরা আপনি যেটা বলছেন, যেটা হচ্ছে যে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা কিভাবে মানুষ উপকার পাচ্ছে, তাই যোগটা করছে। দেখা যাচ্ছে যে হেন কোনো রোগ নেই যে যোগের মাধ্যমে ভালো হয় না। সে আপনাদের হজমের সমস্যা হোক, মাথা যন্ত্রণা হোক, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এছাড়া হচ্ছে যে ঘুমের যে অসুবিধা, যেটাকে আমরা বলি ইনসোমনিয়া, যে কোনো রকমের মানসিক রোগ, শারীরিক রোগ, সব রকম রোগ থেকেই আমরা দেখছি মুক্তি পাওয়া যাচ্ছে এই যোগের মাধ্যমে, এবং খুব সহজে, বিনা ওষুধে। এবারে একটা কথাই বলছি, ওষুধের কথাটা আপনি এনেছেন, আমরা যেটা দেখতে পাই যে অ্যালোপ্যাথিকে, যেটা নাকি মূল চিকিৎসা পদ্ধতি, তো সেইখানে তো দেখা যায়, শুনতে পাই প্রতিটি ওষুধেরই সাইড এফেক্ট আছে। অবশ্যই। যোগের ক্ষেত্রে কি আপনি বলছেন সাইড, ধরুন এই যে অনেকে এই কি একটা সময় দেখতাম কি অনুলোম বিলোম না কি নাম ছিল, প্রাণায়াম, এর নামগুলো আমরা শুনেছি, তা সেইগুলোর কি কোনো সাইড এফেক্ট নেই যে অনেকে করছে নানান ভাবে, ভুল টুল করলে বা ঠিক মতো না করলে, এই বিষয়গুলো একটু জানতে হবে। অবশ্যই, খুব ভালো প্রশ্ন করেছেন। সাইড এফেক্ট বলতে এক্ষেত্রে যেটা বলবো, যে অনেকেই যেটা করেন না জেনে শুনে, কতটা করতে হবে, কিভাবে করতে হবে, কোন সময়ে করতে হবে, এবং কটা রাউন্ড করতে হলো, কতটা শ্বাস প্রশ্বাস কীভাবে নিতে হবে, বসার ভঙ্গিমা, এইগুলোর ভুল হলে 19-20 ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা যাতে না হয়, তার জন্য একজন যোগ বিশেষজ্ঞ বা একজন যোগের ডাক্তারবাবুকে একবার দেখে নিলে ভালো। এখন তো যোগের ডাক্তার, যোগ থেরাপিস্ট আমরা তো বলি, ডক্টর ইন যোগা থেরাপিস্ট চারিদিকে বিভিন্ন জায়গায় আছেন, তাদের থেকে একটু খোঁজ নিয়ে নিলে হয়। আর যোগের গুরুরা রয়েছেন বিভিন্ন জায়গায় দেখিয়ে দেওয়ার জন্য হাতে নাতে, তাদের থেকে একটু দেখে নিলে অবশ্যই তারা ভুল ত্রুটিগুলোকে শুধরে দিতে পারবেন। আচ্ছা, অন্যান্য পেশাতে, বিভিন্ন পেশাতেই তো কিছু না জানা লোকও ঢুকে পড়ে, অবশ্যই। এখানে যোগের ক্ষেত্রে কি সেরকম কিছু এরকম না জেনে হয়তো যোগ শেখাতে লেগে গেল, এরকম ব্যাপার কি আছে? আমাদের দেখুন, আমি তো সাংস্কৃতিক জগতের লোক, আপনি জানেন, সংস্কৃতির ক্ষেত্রে দেখা গেছে না জেনে কেউ গান শেখাতে লেগে যাচ্ছে, অল্প জেনে কেউ অল্প জেনে আবৃত্তি শেখাতে লেগে যাচ্ছে, কেউ নাচ শেখাতে লেগে যাচ্ছে। এই বিষয়গুলো কি যোগের ক্ষেত্রেও হয়? হ্যাঁ, সেক্ষেত্রে হয় যে খুব কম সময়ে কিছু শিখেই সে একদম নেমে পড়লো শেখাতে। সেক্ষেত্রে একটু যিনি শিখছেন তাকেও বুঝে নিতে হবে, এবং গুরুকে বা শিক্ষককে একটু যদি পরীক্ষা করে নিতে পারেন ভালোই হয়। এখন যদি বলেন যোগ প্রথম যিনি শিখতে যাচ্ছেন, তিনি তো ভালো মন্দটা বুঝতে পারবেন না, এর ফলে অনেকে একটু ভুল পথে চলে যায় নাকি এক এক সময়? হ্যাঁ, সেটা চেষ্টা করতে হবে চারিদিক থেকে। আমরা আমাদের জগৎ দিয়ে যেটা দেখেছি, আমি যোগের ক্ষেত্রে সেটাই বলছি। আচ্ছা, এইবার আসি আরেকটা প্রশ্নে, যে যোগের যে আপনারা বলছেন যে আপনি একজন যোগ শিক্ষক,
সেখান থেকে আপনার যে কথা, আপনি বিশিষ্ট মানুষ, দীর্ঘদিনের মানুষ এই ব্যাপারে, এখন এই যে বিষয়টা, এটা তো একটা শারীরিক দিক গেল। আজকাল দেখা যায় মানসিক রোগের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে সাইকিয়াট্রিস্ট যারা, তারা তো ওষুধের মধ্য দিয়ে চিকিৎসা করছেন, আর পাশাপাশি সাইকোলজিস্ট, মনোবিদ, যদিও কথাটা শুনতে ভালো লাগলেও আমাদের দেশে বোধহয় সেই অর্থে সেরকম মনোবিদ খুব একটা পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, আমি জানি না। কারণ ভালো মনোবিদ পাওয়া খুব কষ্টের ব্যাপার, কিন্তু সাইকিয়াট্রিস্ট আছে অনেক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মনোবিদ বলতে উনি তো কথার মধ্যে, কনভারসেশনের মধ্য দিয়ে সবকিছু সারাচ্ছেন, কিন্তু যোগের ক্ষেত্রে এই যে মানসিক ব্যাপারগুলো, আপনারা তো ওষুধহীন, তো ওষুধহীন একটা মনোবিদ শুধুমাত্র কথা দিয়ে মানুষকে একটা জট ছাড়িয়ে তাকে, একটা মানসিক রোগীকে খুব ভালো জায়গায় নিয়ে আসছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফল খুব ভালো পাওয়া যায় না। কোনো মনোবিদরা আমাকে সেক্ষেত্রে ক্ষমা করতে পারেন, কারণ আমি বিভিন্ন জায়গা দিয়ে যে বিষয়গুলো আমরা দেখেছি, তা কারণ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি। তো সেখানে যোগের ক্ষেত্রে কি শুধু যোগের মধ্য দিয়ে একজন মানসিক রোগীকে সুস্থ এবং একেবারে মানে ভালো করে তোলা সম্ভব কি? অবশ্যই। তাকে একটু বলে দিই যে অনেক বিখ্যাত সাইকোলজিস্ট যাকে বলেন, মনোবিদ, তাদের সান্নিধ্যে আমি এসেছি এবং খুবই ভালো ভালো মনোবিদ, হ্যাঁ, তারা অনেক বড় বড় রোগ থেকে মানুষকে বের করে এনেছেন। তা এছাড়া আমি যোগের কথাটা যেটা আমি বলছি, ওষুধ ছাড়া যোগের মাধ্যমেই মানুষকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব। প্রচুর পদ্ধতি আছে। সাধারণভাবে যেমন দেখা গেছে, যখন একটি মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, যোগের এমন কিছু কৌশল আছে যে কৌশলগুলোকে তারা যদি সামান্য একটু একটু করে আয়ত্ত করেন, প্রথমে তারা নিজেরা আয়ত্ত করতে পারবেন না, আমরা সেভাবে দেখিয়ে দেবো কি একটু করে একটু একটু করে আস্তে আস্তে যখন তারা সেই দিনচর্যাটা পালন করতে থাকবেন এবং যোগের সেই রীতিনীতিগুলো মেনে চলবেন, হ্যাঁ, এবং যোগের যে আসন, প্রাণায়াম, ধ্যান, মুদ্রা, এই পরপর যেগুলো আমরা সব রয়েছে, এইগুলো যদি একটুখানি তারা মেনে চলেন, তারা এই জায়গাতে আবার আগের পর্যায়ে তারা ফিরে আসতে পারেন। এরকম আমরা অনেক রিসার্চ ওয়ার্ক দেখেছি। তাই একটুখানি আমি সামান্য জিনিস বলে দিই। যে মানুষটি খুব টেনশন, অ্যাংজাইটিতে ভুগছে, সবসময় ভয় ভয়ে থাকে, তিনি যদি একটুখানি পিঠে ঠেসান দিয়ে বসে একটুখানি শ্বাস নিয়ে, নাক দিয়ে শ্বাস নেওয়া আর মুখ দিয়ে ছাড়া, এরকম যতক্ষণ না তার বুক থেকে ভার বোধটা নেমে যাচ্ছে, তার ভেতরে ভেতরে অস্থিরতাটা কমছে, যদি 10টা 15টা বা 20টা করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন তিনি এই সহজ একটা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া তাকে অনেকটা উপকার দেবে। এই সাথে সাথে আপনি যেটা বলছিলেন, যেমন অনুলোম বিলোম, অনুলোম বিলোমের যে ধারাটা, সেই অনুলোম বিলোমের নিয়ম হচ্ছে আমাদের ব্রেনের লেফট অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার, ওই দুটোকে একটা ইন্টেলিজেন্ট আর একটা আপনার হচ্ছে ব্যালেন্স করে। কীভাবে? একটা ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের যে ইমোশান, এই দুটোকে ব্যালেন্স করে। তা এই আমাদের যখন নাক দিয়ে, ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি, বাঁ নাক দিয়ে ছাড়ছি, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি, আমাদের দুটো ব্রেনকে ও একসাথে ম্যাচ করাচ্ছে এবং রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার একসাথে সুন্দরভাবে কাজ করছে। তাই আমাদের ইমোশনাল, যেটা আমরা বলি ইকিউ আর আইকিউ, তার ইমোশনাল কোশেন্ট এবং ইন্টেলিজেন্স কোশেন্ট দুটোরই মধ্যে 50-50 ব্যালেন্স থাকছে। তখন আমরা কি ভাবছি যে আমি অতিরিক্ত আবেগপ্রবণ কোথায় হয়ে যাচ্ছি, তখন আমরা কি, যোগে যেমন বলে আবেগের ওপর বুদ্ধি, অহংকারের ওপর তুমি বুদ্ধিকে প্রতিস্থাপিত করো। তো এই বুদ্ধি দিয়ে আমি এবং আবেগ এবং অহংকারকে কন্ট্রোল তখনই করতে পারছি যখন আমি সেই অনুলোম বিলোমকে ঠিক করে আমার জীবনে জায়গা দিচ্ছি। তা তখন আমাদের লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার খুব সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে। এটা একটা অদ্ভুত সুন্দর সায়েন্স, যদি কেউ করতে পারেন তো সত্যি খুব ভালো উপকার পাবেন। অবশ্যই একটা আজকের দিনে যে আমরা অনুষ্ঠানটাও করছি এই কারণেই, কারণ আজকের ভাবনার বলেছি চিন্তা ভাবনাটা তো আলাদাই, এটা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বিষয়টা, এটা যদি ধরুন আপনি একটু আগে একটা কথা বলেছেন যে যেমন মনোবিদদের কথাই বলেছেন, যেটা আমি একটু আগে কথাটা বলেছিলাম যে আমি অন্তত সেরকম ভালো হয়তো আমার চোখে পড়েনি। কিন্তু এখন প্রশ্ন, আমরা যখন দেখি খুব ক্রনিক ডিজিজ বা খুব মানে খারাপ অবস্থা, তখন তো অ্যালোপ্যাথি ছাড়া কোনো আর অন্য কিছু দিয়ে চটজলদি কিছু হচ্ছে না। তেমনি এই যেমন আমরা মনোরোগের ক্ষেত্রেও দেখেছি
সাইকিয়াট্রিস্টরা যত দ্রুত একটা ক্রনিক পেশেন্ট বা যে খুব খারাপ অবস্থা আছে তাকে দ্রুত রিলিফ দিতে পারছে, একটা মনোবিদ তো সেটা পারছে না, এটা আপনি যতই বলুন। এবং সেখানে যখন সাইকিয়াট্রিস্ট তাকে আগে একটা মোটামুটি জায়গায় নিয়ে আসবে, এইবার যখন একটা সে বোঝার পরিস্থিতিতে কিছু একটা সিচুয়েশন এসে আসবে, তখন মনোবিদ তাকে এবার বোঝাতে হয়তো পারছে। সেটা সব জায়গায় নয়, সেটা এক একটা বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে ওষুধ ছাড়া তার আর লাভ হচ্ছে না, সেটা একটা আলাদা ক্ষেত্র আছে। আবার একটা জায়গা আছে সে ওষুধ খেতে খেতে এমন একটা জায়গায় চলে গেছে তার ওষুধে আবার লাভ হচ্ছে না, তখন তাকে ওই শুধু মনোবিদের ওই কথাগুলোয় কাজ করবে, আর তখন তাকে যোগ প্রাণায়াম, যোগ প্রাকৃতিক চিকিৎসা এতে আসতে হবে। এতে আপনি সে সব রকম লাভই পাবে। মানে আচ্ছা ঠিক আছে, হতে পারে, আমি যেটা ব্যাপারে বিশেষজ্ঞ নই তার ব্যাপারে আমি বলতে যাব না। আমার যেটা মনে হয়েছে, আমি এই ব্যাপারে সাধারণ মানুষ হিসেবে আমার কথা আমি বলেছি। আচ্ছা, এইবার যদি বলি যোগের ক্ষেত্রেও সে এই ধীরে ধীরে এইটাতে আসার জন্যই আমি ওই জায়গাটা টেনে আনছি আর কি, যে যোগের ক্ষেত্রে আপনার যদি খুব ক্রনিক ডিজিজ, সে ভীষণভাবে ভুগছে, ভীষণ রোগটা কঠিন জায়গায় চলে গেছে, তখন কি যোগ কি করবে, কি ভূমিকা পালন করবে? আগে দেখতে হবে কি ধরনের রোগ, সেই রোগ অনুযায়ী আমরা তবে তাকে প্রেসক্রিপশন করে দেওয়া বলুন, তাকে চার্ট করে দেওয়া বলুন, যে একটা নির্দিষ্ট তার জীবনের ধারার পরিবর্তন, খাদ্যরীতির পরিবর্তন, খাদ্যাভ্যাস কীভাবে সে আবার নতুন করে শুরু করবে, কি কি যোগাসন, প্রাণায়াম, ধ্যান, মুদ্রা, এই ধরনের জিনিস তারা প্র্যাকটিস করবে, এই সব কিছু আমরা তখনই সেইভাবে তাদেরকে বলে দিতে পারবো যখন আমরা কি ধরনের রোগ হচ্ছে সেটা আমরা আগে জানতে পারছি। এরকম যদি রোগের কথা বলেন, অনেকে বলেন যে ক্যান্সার ধরুন, তাহলে ক্যান্সারকে আপনি কি করে করবেন, দেখা গেছে এটা আমি বলতে যাচ্ছি। ক্যান্সার তো একটা সময়ে কিছুই করা যেত না, কিন্তু যোগের এবং আয়ুর্বেদের ক্যান্সারের অনেক আগেই চরক সুশ্রুত ওরা এই জিনিসগুলোকে ভেবে গেছেন, সেগুলো আমরা দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আবার এই নিয়ে রিসার্চ চলছে। দেখা গেছে ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে তো পর্যন্ত যোগে প্রচণ্ড ভালো উপকার পেয়েছে। এবং আমরা দেখেছি যত ক্যান্সার সেল ডাজ নট সার্ভাইভ ইন অক্সিজেনেশন কন্ডিশন। এবার অক্সিজেনের যেখানে অক্সিজেনের অভাব ঘটছে সেই সব জায়গাতে ক্যান্সার সেল খুব বেশি করে মাল্টিপ্লাই করতে পারে। কিন্তু অক্সিজেন খুব ভালো করে যদি নেওয়া যায়, যে আমার প্রাণায়ামের মধ্যে দিয়ে এত অক্সিজেন শরীরে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করছি, ক্যান্সার সেলকে সার্ভাইভ করতে দিচ্ছি না, তখন ক্যান্সার সেল আলাদা করে মাল্টিপ্লাই করতে পারছি না। এটা একদম রিসার্চ ওয়ার্কে দেখা গেছে। তাই এরকম যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে খুবই ভালো কাজ করে। এরকম বিভিন্ন রোগ আছে, বা ধরুন ব্লাড প্রেশার, হ্যাঁ, সুগার, যেমন জটিল রোগ, যেমন মানে কন্টিনিউ হয়তো হোল লাইফ ওষুধ খেতে হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? ধরুন যেমন ব্লাড প্রেশার, যদি হোল লাইফ ওষুধই খেয়ে যাবো তাহলে তো সেই ওষুধেও তো কাজ হচ্ছে না। তাহলে সেই ওষুধ একটা যে কোনো রোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেলে যদি সেরে যায়, তখন বলা যাবে সেই ওষুধের দ্বারা রোগটা সেরেছে। কিন্তু সেটা যদি আমি সারা জীবনই খেয়ে যাই আমৃত্যু, তাহলে তো রোগটা তো সে ওষুধেও সারালো না, সে তো আমাকে শুধু সাপোর্ট করলো। তাই সেক্ষেত্রে দেখা গেছে কিছু জীবন যাপনের পরিবর্তন, খাওয়া দাওয়ার পরিবর্তন, এছাড়া যাদের এটা আপনার বংশগত নয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ পাওয়া যায়। কিন্তু একটা জিনিস আপনাকে একটু বলি, আমরা যেমন বললেন যে এমন কিছু দেখেছি, আমি তো নিজের দেখা থেকে কথাগুলো বলেছি, কিন্তু যেমন মনোবিদের ক্ষেত্রে দেখা থেকে বলেছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছি, তেমনি আরেকটা কথা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যে আমি বহু সময় দেখেছি বহু জায়গায় হঠাৎ শুনছি মানুষটা স্ট্রোকে মারা গেছে। এবার মারা যাওয়ার পর আমার তখন প্রশ্নটা, আমি অনেককে গিয়েই প্রশ্নটা করে দেখেছি, ওনার কি প্রেশার ছিল, সুগার ছিল? শেষকালে যে প্রেশার ছিল অনেক ক্ষেত্রেই দেখা গেছে, এবং প্রেশারের ওষুধটা উনি ঠিক মতো খেতেন না বা খাননি, এটাও তার মৃত্যুর কারণ হয়ে গেল। তার সাপোর্ট দিচ্ছিল সেটা, তাহলে হয়তো তাকে মরতে হতো না। তেমনি আপনি যোগে কি বলছেন, যে ওষুধটাকে পুরো তুলে দেবেন? ধরুন একজন সেই পজিশনে আছে, প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, যখন আপনারা যোগ দিয়ে তাকে প্রেশারটাকে নর্মাল জায়গায় আনার চেষ্টা করবেন, তখন কি আপনারা কিভাবে সেটাকে? আমরা প্রথমেই কোন রকম ডাক্তারি
ওষুধের উপর কোনো হস্তক্ষেপ করি না। তার কারণ হচ্ছে সেটা একটা আলাদা সাপোর্টটা আপনাকে রাখতে না, হবে। ওটা একটা সাপোর্টিভ থেরাপি, এবং সেই জিনিসটাকে সম্মান রেখে তার সাথে সাথে আমরা যোগটাকে চালাচ্ছি। এবার দেখা যাচ্ছে কারুর সেই যতটা ওষুধ আগে লাগতো আস্তে আস্তে তার পরিমাণ কমছে, সেটা হতে পারে। এই করতে করতে অনেকেরই দেখা গেছে আপনার ওষুধটা আর লাগে না। এছাড়া অনেক প্রাকৃতিক খাবার আছে যে খাবারের মাধ্যম দিয়ে আমরা ওষুধকে মানে দূরে সরিয়ে রাখতে পারি। যেমন যে মানুষটা অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করেন কিন্তু সেই পরিমাণ খান না, এবং সেই তার লো প্রেশার হচ্ছে, সেই লো প্রেশারকে নর্মাল প্রেশারে আনতে দুম করে আমরা কি করি, আগেই ওআরএস খেয়ে নিই, নুন চিনির জল খেয়ে নিই। এখন প্রচণ্ড গরমে নুন চিনির জল, ওআরএস বা এইসব জিনিসগুলো চলে, কিন্তু কথায় কথায় এগুলো খেতে খেতে একটা সময় দেখা যাবে যে মানুষটা লো প্রেশার ছিল সেই মানুষটা একদিন এমনিতেই হাই প্রেশার হয়ে গেছে। তাই অপ্রয়োজনীয়ভাবে যেন কেউ নুন চিনির জল বা বিভিন্ন রকমের বাজার চলতি ওআরএসগুলো কখনোই দুমদাম করে না খাওয়া। সত্যি শরীর খুব দুর্বল লাগছে, ঘাম বেরিয়ে বেরিয়ে শরীর একদম ক্লান্ত, তখনই যেন কেউ খায়। আর কথায় কথায় গ্লুকন আলাদা করে কোনো এর নাম নিচ্ছি না, গ্লুকোজ টুকোজ এই খাওয়া, যে এগুলো কী হচ্ছে, ডাইরেক্ট গ্লুকোজ। তো আমরা ভাত ডাল সবজি খেয়ে শরীরে গ্লুকোজ তৈরি করছি, আর ডাইরেক্ট গ্লুকোজ যখন শরীরে চলে যাচ্ছে ও দুম করে গিয়ে আমাদের প্যাঙ্ক্রিয়াসে চলে যাচ্ছে, এবং ওখানে গিয়ে ইনসুলিনকে বারবার স্টিমুলেট করছে, তুমি বেরোলে ইনসুলিন বেরোলে, কেননা গ্লুকাগন কি করে, সুগারকে বাড়ায়, এবং ওটা চলে গিয়ে কি করছে, আমাদের গ্লুকাগনকে বাড়াচ্ছে। ওটাকে কমানোর জন্য, ব্যালেন্সে আনার জন্য ইনসুলিনকে বাড়তে হবে। তাহলে ইনসুলিন দেখছে ঝপ করে চলে এসছে একটা শরীরে অতিরিক্ত সুগার, সেটা এই করতে গিয়ে ইনসুলিনের উপর অতিরিক্ত প্রেশার আসছে, এবং আস্তে আস্তে একটা সুগারের একটা টেন্ডেন্সি চলে আসছে। তাহলে আমরা ওটা আনন্যাচারাল পদ্ধতি হয়ে যাচ্ছে। তাই যতটা সম্ভব ন্যাচারাল পদ্ধতি, যার প্রেশার আছে তিনি চেষ্টা করবেন তার ওজনকে নিয়ন্ত্রণ করে রাখতে। বেশি ভাজাভুজি খাবেন না, বেশি রাত্রির করে শোবেন না, সকালবেলা উঠবেন আর হাঁটবেন। সাধারণ এক্সারসাইজ দিনে অন্ততপক্ষে আধ ঘন্টা এক্সারসাইজ অথবা হাঁটা, চর্বি জাতীয় জিনিসপত্র বেশি না খাওয়া, অতিরিক্ত দৌড়োদৌড়ি ব্যায়াম না করে হালকা ব্যায়াম, হালকা যোগাসন, প্রাণায়াম, ধ্যান অসম্ভব ভালো কাজ করে। এবং আমরা বলতে, আর এমার্জেন্সিতে যেমন মেডিসিন কাজ করে, এমার্জেন্সিতেও যোগের অসাধারণ সব আছে। যদি কোনো প্র্যাকটিক্যাল সেশন কিরম হয় আমরা দেখাতে পারি যে কীভাবে শুধু জলের ধারা দিয়ে, ঠান্ডা জলের ধারা, মাটির প্রলেপ, এইসব দিয়ে আমরা এমার্জেন্সিতে মানুষের হাই প্রেশারকে নর্মাল প্রেশারে আনতে পেরেছি কোনো রকম ওষুধ ছাড়াই। এগুলো প্রমাণিত আছে। আচ্ছা, এবার একটা অন্য বিষয়ে আসি। যেমন দেখা যায় বহু সাধক বা বহু আমরা, যেমন ধরুন সবার আগে আমি যদি ত্রৈলঙ্গ স্বামীর নাম, অবশ্যই তিনি তো 300 বছরের উপর বেঁচে ছিলেন, 269 বছর। 269। আচ্ছা, আমরা যদি শ্যামাচরণ লাহিড়ীর কথা বলি, আমরা বহু মানুষকে দেখেছি যারা ভারতবর্ষে তাদের প্রচুর মানে তাদের যে আধ্যাত্মবাদ, তাদের যে জীবন দর্শন, তাদের যে মানে কাজকর্ম, সেগুলো, যেমন ধরুন এমনও দেখা যাচ্ছে, এই যে শ্যামাচরণ লাহিড়ীর কথাও শুনেছি, তাদের যোগ সাধনা সম্পর্কে যদি কিছু বলেন। এনারা তো খুব নমস্য ব্যক্তি, মানে যোগের কথা বলতে গেলে এই বিখ্যাত মানুষ, এই মহান ব্যক্তিদের কথা আসবেই। শ্যামাচরণ লাহিড়ীর একটা, যেমন বাবাজি মহারাজকে উনি পেয়েছিলেন সেই সময়, যা তেমনি ত্রৈলঙ্গ স্বামী সবাইকে আমরা জানি 269 বছর বেঁচেছিলেন। এর পেছনে একটা অসাধারণ সায়েন্স রয়েছে। আমরা গ্যালাপাগোস কচ্ছপ দেখেছি, পার সেকেন্ডে একটা করে শ্বাস বায়ু পড়ে বা তার থেকেও কম। তেমনি দেখা গেছে যে আমাদের ত্রৈলঙ্গ স্বামী মহারাজ, ওনারও সারা একটা মিনিটে একটা মাত্র শ্বাস পড়তো। তা যত কম শ্বাস পড়বে তত বেশি প্রাণবায়ু দীর্ঘদিন ধরে থাকবে এবং অনেক দিন ধরে থাকবে। আমাদের তো 70, 72, 80, 85 কোনো ঠিক নেই। সেটাকে এই কন্ট্রোলের ক্ষমতা, এটার নামই যোগ। আর উনি প্লাবনী মুদ্রা করতেন, প্লাবনী মুদ্রার দ্বারা ভেসে থাকা যায়, সেই জন্য প্রচুর পরিমাণে এয়ার নিয়ে পেটটাকে ফুলিয়ে রাখতেন, রেখে এরমভাবে সবাসনে ভেসে থাকতেন জলের ওপরে। তাই এই জিনিসগুলো প্রচুর মানুষ দেখেছে, কিন্তু কটা মানুষ সেটাকে নিয়ে ভেবেছে, সেই শুধু নমস্কার করেই ক্ষান্ত দেখেছে যে অনেক বড় যোগী। তা কিন্তু এর পেছনে যে কত বড় রহস্য, এই রহস্যটাকে একটু উন্মোচন করে নিজেদের জীবনে নিয়ে আসতে পারলে অনেকটাই উপকার হয়। অত বড় যোগীর হতে না পারলেও তার মানে ধুলোর যোগ্য অন্ততপক্ষে হতে পারবো আমরা। না, তারপরে আরেকটা, যেমন শ্যামাচরণ লাহিড়ী, উনি তো
মানে সূক্ষ্ম দেহে আবার আরেক আরেক জায়গায় জায়গায় দর্শন, এগুলো তো সত্যি কথা অনেকের কাছে মনে হবে অলৌকিক বা অবশ্যই। কিন্তু এগুলো তো নিশ্চয়ই যোগের একটা ভূমিকা অবশ্যই আছে। যোগের একদম উচ্চ মার্গের জিনিস এগুলো। যেমন বাবাজি মহারাজ বলেন যে এখনো অনেকেই বলেন বাবাজি মহারাজ এখনো সূক্ষ্ম দেহে বর্তমান রয়েছেন, যে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ধরা দিতে পারেন। তা এই জায়গায় আমরা যখন এতটাই ভোগবিলাসের জীবন নিয়ে পড়ে রয়েছি, সবকিছুতে আমাদের প্রমাণ চাই, প্রমাণ প্রমাণ সেখানে একটা মুহূর্ত নিজেকে উপলব্ধি করার মতো কোনো সময় নেই। সেখানে ওই বড় বড় মানুষকে উপলব্ধি করবো কি করে আমরা, এইখানেই মুশকিল হয়ে যাচ্ছে। তাই সব জায়গাতে অর্থাৎ চিন্তা ভাবনা স্থূলতা বা দৈন্যতাই আমাদের ওই জায়গাটায় প্রবেশ করতে দিচ্ছে। অবশ্যই আগে সেই ধ্যানের আগের পতঞ্জলির অতগুলো স্টেপ আমাদের যেতে হবে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এতগুলো 7খানা ধাপ পেরিয়ে তবে আমাদের সমাধিতে যেতে হচ্ছে। সেই স্তরটা না গেলে আমরা কি করে সেই অত বড় একজন বিখ্যাত মহাপুরুষকে বুঝতে পারবো। আচ্ছা, এবার আমাদের তো সময় শেষের দিকে আসছে, বুঝতেই পারছেন। অবশ্যই। তো সেখানটায় একটা বিষয় আসি, আজকে আন্তর্জাতিক যোগ দিবস, 10ম আন্তর্জাতিক যোগ দিবস। তা এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এতগুলো দেশে পালিত হচ্ছে, আপনি বলেন 188 দেশে যেটা পালিত হচ্ছে, সবচেয়ে বেশি সারা কোন দেশে বলে আপনার মনে হয়? সবচেয়ে বেশি তো আমাদের নিজের দেশেই বলেই মনে হয়। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী তো এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন। অবশ্যই উনি প্রথমে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এখন সবাই মেনে নিয়েছেন এবং বিভিন্ন দেশ করছে একদম জাত ধর্ম নির্বিশেষে সবাই এটাকে মেনে নিয়েছেন এবং উপকার পাচ্ছেন বলেই তো করছেন। না, অবশ্যই অবশ্যই। তো আজকে যোগটা ক্রমশ দেখা যাচ্ছে প্রসারিত হচ্ছে। আচ্ছা, ভারত ছাড়া বিশ্বের অন্যান্য যে দেশগুলো, তাদের ভূমিকা কি রকম? তাদের সক্রিয় ভূমিকা আছে, তার বেশিরভাগই অন্যান্য বিভিন্ন জায়গাতে একটু আসন এই পশ্চারের দিকে গুরুত্ব দেয় বেশি। কেননা বিভিন্ন জায়গায় আমরা ছোটবেলা থেকে দেখি যে ওখানে যোগাসন হচ্ছে, যোগাসন মানেই যেন যোগ, তা তো নয়। যোগাসন হচ্ছে, আসন হচ্ছে যম নিয়ম আসন, এই 8টা ধাপের 3 নম্বর ধাপ। এছাড়া বাদবাকি সব মিলিয়ে একটা যোগ বলা হয়। তা অন্যান্য জায়গাতে এই যোগ আসন প্রাণায়াম এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেহেতু, বা মেডিটেশনকে খুব গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে এই সনাতন ধর্মেতে এই কালচারটাতে, এই সংস্কৃতিতে আমাদের কিন্তু এই 8টা ধাপকেই খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা কথা আসে যে যোগ যাদের ধর্মবিশ্বাস বেশি, যাদের আধ্যাত্মবাদ মানে চিন্তাটা বেশি, যারা মানে ঠিক সেই অর্থে নাস্তিক নন, তারাই কি যোগে বেশি আসেন? না, এখন যেমন নাস্তিক আর আস্তিকের চিন্তা হয়, এটাই ভুল হয়ে গেছে। মানে এখন পুরো জিনিসটাই চেঞ্জ, কনসেপ্টটা এখন মানে স্বামীজিও বলে গেছেন যে নিজেকে বিশ্বাস করে সেই আস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু নিজেকেই চেনো না, তুমি নিজেকে চেনো, তুমি কে, সেই বিষয়টা তুমি নিজেকে চেনো, আমি সে, তুমি সে, তুমি নিজেকে চেনা। অহম ব্রহ্মাস্মি যেমন বলেছে সব জায়গায়, সোহম বলেছি আমরা, বিভিন্ন উচ্চারণের মাধ্যম দিয়ে তো আমি বোঝা যাচ্ছে যে আমি ইউনিভার্সের সঙ্গে যুক্ত, কানেক্টেড, আমি বিচ্ছিন্ন কেউ নয়। তা এইভাবে যে নিজে ইউনিভার্সের সঙ্গে, এই বিশ্ব মহাজগতের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই যোগের মধ্যে রয়েছে। তা এইভাবে তাহলে সেই আস্তিক, আর যে এটাকে মেনে নিচ্ছে না সেই নাস্তিক। আলাদা করে আস্তিক নাস্তিক সত্যি তো আমাদের বিশ্বের সমস্ত কিছুই তো আমাদের অবাক করার মতো। অবশ্যই। রবীন্দ্রনাথ তো লিখিয়েছিলেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। না গান কি কথাটা আমার মনে নেই মুহূর্তে, প্রাণ। তো সুতরাং এই যে জায়গাটা, অর্থাৎ সব মিলিয়ে এই যে মানুষের যে অর্থাৎ এই যে পৃথিবীতে আসা, আমরা তো অনেক কিছুই জানি না, সেখানে তো যোগের ওপর আস্থা না রাখার কোনো কারণ নেই। কারণ বহু মানুষ, বহু সাধক আমরা ভারতবর্ষের এগুলো পড়াশোনা করলে প্রচুর জানার আছে। যাই হোক, আজকে এই আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এর মধ্যে রয়েছেন। সৌরভ চট্টোপাধ্যায়, আপনাদের আগেই বলেছি, বিশিষ্ট যোগ গবেষক, যোগ শিক্ষক এবং যোগ নিয়েই তার সমস্ত ধ্যান জ্ঞান অনুপ্রেরণা। আপনাকে ভবিষ্যতে আবার একদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম।
সেই সঙ্গে আমি তাপস নাগ সৌরভ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে যা বলি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার, শুভ বিশ্ব যোগ দিবস। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।